আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান, দিও তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান। আমি তোমার ভুবন মাঝে লাগিনি নাথ কোনো কাজে, শুধু কেবল সুরে বাজে অকাজের এই প্রাণ। নিশায় নীরব দেবালয়ে তোমার আরাধন, তখন মোরে আদেশ করো গাইতে হে রাজন। ভোরে যখন আকাশ জুড়ে বাজবে বীণা সোনার সুরে, আমি যেন নারই দূরে এই দিও মোর মান। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। আপনাদের সৌমিত্র বসু তার কথা শুরু করছে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। প্রথমে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলবো। আজকে শনিবার, 4 আষাঢ় 1428, ইংরেজির 19 জুন 2021। তিথি জ্যৈষ্ঠ শুক্লপক্ষ নবমী, নক্ষত্র হস্তা। সূর্যোদয়ের সময় ভোর 4:56 হয়ে 16 সেকেন্ড। সূর্য অস্ত যাবার সময় সন্ধে 6:19 হয়ে 18 সেকেন্ড। আজকে জন্মে কন্যা রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ দেবগণ। রাত্রি 8:28 গতে দেবারিগণ। আজ শ্রীমৎ স্বামী পরমানন্দ সরস্বতী মহাশয়ের প্রয়াণ তিথি। কবি অক্ষয় কুমার বড়াল আজকে প্রয়াত হন 1919 খ্রিস্টাব্দে। 1947 খ্রিস্টাব্দে ব্রিটিশ ঔপন্যাসিক আহমদ সলমন রুশদি জন্মগ্রহণ করেন। খুবই বিতর্কিত একজন লেখক, আপনারা সকলেই সে কথা জানেন। 1981 খ্রিস্টাব্দে আজকের তারিখে কলকাতার প্রথম নলজাতক দুর্গার স্রষ্টা চিকিৎসক ডক্টর সুভাষ মুখোপাধ্যায় আত্মহত্যা করেন। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, আপনারা জানেন। আর আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এই শরণাগত সৌমিত্র পাতায় প্রত্যেকদিন রাত্রি 9:30টার সময় সৌমিত্র বসু উপস্থিত থাকে আপনাদের সঙ্গে গল্প করবার জন্য। আপনারা যারা এখনো পর্যন্ত আসেননি তাদের স্বাগত। এবারে গান শুনবো। গানের আগে বলে নি, আপনারা এখন শুনছেন 92.7 বিগ এফএম, শুনছেন শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। যদিও আমি জানি যে নামটা বলা অধিকন্ত হবে। তারপর নতুন একজনের কথা, আপনাদের চিঠিপত্রের উত্তর, এবং শেষে বাইরে দূরে কেদার তালটা ঘুরে এলাম গতদিন। আজকে এবার আর দেরি না করে গোমুখে যাব। গোমুখ সম্পর্কে আপনাদের কিছু কিছু তথ্য দেওয়া দরকার, সেই তথ্যগুলো দেবো। যাত্রাটা শুরু করব না হয় আগামীকাল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার তাহলে পুরাণ চিরন্তন গানের পর সৌমিত্র বসু ফিরে এলো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকের দিনটার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের কথা বলবার জন্যে। কিন্তু না, আজকের দিনটার সঙ্গে কাগজে কলমে আমাদের দেশের কোনো সম্পর্ক আছে এমনটা নয়। এটা একেবারেই আমেরিকার একটা নিজস্ব উৎসব। তবু কেন এই বাংলা অনুষ্ঠান শরণাগত এই দিনটাকে বিশেষ দিন বলে মনে করলাম, সেই কথাটা আগে একটু বলে নি। আজকের তারিখ থেকে ওরা বলে জুনটিন্থ, মানে 19 জুন আর কি। আপনারা তো জানেন যে আমেরিকায় একটা সময় দাস প্রথা ছিল। আঙ্কেল টমস কেবিন বলে সে যে বিখ্যাত উপন্যাস, আপনারা সকলেই জানেন, হ্যারিয়েট স্টোর লেখা। বাংলায় অন্তত সে বই আমরা ছোটবেলায় অনেকেই পড়েছি, পড়ানো হয়েছে আমাদের বাড়ির থেকে। সেই দাস ব্যবসা থেকে মুক্তির দিন হিসেবে পালন করা হয় এই 19 জুন তারিখটা। তো এইবারে বলি, কেন আমাদের এই অনুষ্ঠানে এই তারিখটার কথা বললাম এই কারণে, বুকে হাত দিয়ে বলুন তো, দাস কি আমাদের সমাজেও নেই?
মানুষ কি সত্যি নিজের ইচ্ছে আর ভালো লাগা মতো কাজ করবার অধিকার পেয়েছে? সংসার কি আমাদের শতপাকে জড়িয়ে রাখছে না, আমাদের বাধ্য করছে না অনিচ্ছার কাজ করতে? হ্যাঁ, সেই দাসত্ব থেকে মুক্তির দিনের আকাঙ্ক্ষাও তো প্রকাশ পেতে পারে আজকের এই দিনটায়, তাই না? এবারে বলি আজকের অনুষ্ঠানে কি কি আছে। প্রথমে যেটা বলি সেটা হচ্ছে ধুন্ধুমার তার গল্প আজকে শোনাচ্ছি আপনাদের। আগের দিন শুরু করেছিলাম সবে, সেই ধুন্ধুমারের গল্প বলবো আপনাদের। ধুন্ধু দৈত্যের সঙ্গে কেমন করে কুবলাসের যুদ্ধ হলো সেই বিবরণ দেব। তারপরে প্রণমিতমারিতে সিস্টার ক্রিস্টিনের কথা, দীর্ঘ স্মৃতি কথা শেষ হলো। সিস্টার ক্রিস্টিন খুব কাছ থেকে স্বামীজিকে দেখেছেন, তার সূত্র ধরে তিনি এমন অনেকগুলো কথা বলেছেন যেগুলো সত্যি সত্যি আমাদের জানা ছিল না। আপনারাও অনেকে চিঠিতে জানিয়েছেন যেগুলো জানা ছিল না আপনাদের। সিস্টার ক্রিস্টিনের কথা শেষ, এইবার অন্য আরেকজনের কথা শুরু করব। তার নাম জোসেফিন ম্যাকলাউড। তিনিও স্বামী বিবেকানন্দের একজন ভাবশিষ্য বলতে পারেন। কাছ থেকে দেখেছেন স্বামীজিকে এবং স্বামীজির অনেকগুলো বৈশিষ্ট্য, অনেকগুলো স্বভাবের ধরন, তার কথা, সেগুলো আমরা জোসেফিন ম্যাকলাউডের মারফত শুনব। তারপরে পুরাণ চিরন্তন শুনছেন, শরণাগত শুনছেন 92.7 বিগ FM। দানব ধুন্ধুমারকে বধ করতে হবে, ঋষি উতঙ্ক এসেছেন রাজা বৃহদস্যের কাছে। বৃহদস্য তার বয়স হয়ে গেছে, তিনি এ কাজের দায়িত্ব দিলেন তার ছেলে কুবলাস্যকে। কুবলাস্য তার 21,000 ছেলেকে নিয়ে ধুন্ধুমারের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলেন। কিন্তু সমস্যা তো একটা আছে, তার কথা তো আগেই বলেছি আপনাদের। দানব ধুন্ধু খুব শক্তিশালী দানব, ব্রহ্মা আছেন, ফলে তাকে হারানো তো সহজ কাজ নয়। তখন ভগবান বিষ্ণু এসে কুবলাস্যের শরীরে ভর করলেন। আচ্ছা, গল্প থামিয়ে এখানে একটা কথা জিজ্ঞেস করি আপনাদের। এই যে কুবলাস্য আর ধুন্ধু দুই প্রতিপক্ষ, তো লক্ষ্য করে দেখুন এদের কিন্তু একজন করে সহায় জুটে গেল, এবং যে সে সহায় নন, একজন ব্রহ্মা তো অন্যজন বিষ্ণু। এর দু একটা কারণের কথা মনে হয়। এক নম্বর, ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে বিরোধ তৈরি হচ্ছে। মানে এদের যারা ভক্ত বা বলা ভালো উপাসক, তারা এই কাহিনীর মধ্যে দিয়ে নিজের দেবতার মহিমা প্রকাশ করতে চাইছেন। দু নম্বর কথা হলো এইটা ভালো করে বুঝিয়ে দেওয়া যে এটা কেবলমাত্র একটা সাধারণ যুদ্ধ নয়, এর সঙ্গে ব্রহ্মা বিষ্ণুর মতো বড় বড় সব দেবতারাও যুক্ত। অর্থাৎ যুদ্ধটাকে গুরুত্ব দেওয়া। যাই হোক, এসব কথার কোনো গুরুত্ব আছে কিনা তা পণ্ডিতেরা বলবেন। আপাতত আমি যেটা বলতে পারি সেটা হলো কেমন করে ধুন্ধুর মুখোমুখি হলো কুবলাস্য আর তার 21,000 ছেলে। ধুন্ধু তখন ঘুমিয়েছিল মরুভূমিতে, বালির নিচে। কুবলাস্যের ছেলেরা তা টের পেয়ে গেল। যে করে হোক ধুন্ধুকে খুঁজে বার করতেই হবে। তারা সবাই মিলে সেই বালি খুঁড়ে ধুন্ধুকে বার করে আনলো। তবে নানান রকম অস্ত্র দিয়ে সেই দানবকে আঘাত করতে লাগলো। যত বেশি আঘাত পায় ধুন্ধু তত বেশি হিংস্র হয়ে ওঠে। তার সারা গা দিয়ে আগুন বেরোতে লাগলো, সে ভয়ঙ্কর আগুন। সেই আগুনে কুবলাস্যের ছেলেরা সব পুড়ে গেল। তাদের মধ্যে বেঁচে রইল শুধু 3 জন, দৃঢ়াস্য, দণ্ড আর কপিলাস্য। তখন এগিয়ে এলো কুবলাস্য, ভয়ঙ্কর অস্ত্র নিয়ে সে ছুটে আসছে ধুন্ধুর দিকে। ধুন্ধু এবার তার কৌশল পাল্টালো। তার সারা শরীর থেকে জল বেরিয়ে আসছে, একেবারে জলের স্রোত যাকে বলে, ভাসিয়ে দেওয়ার মতো। অন্য কেউ হলে সেই জলে হাবুডুবু খেয়ে হয়তো মরেই যেত, কিন্তু কুবলাস্য নিজে মহাবীর, তার উপর বিষ্ণু তার মধ্যে ভর করেছেন, ফলে কুবলাস্য সমস্ত জল পান করে ফেলল। ধুন্ধু আবার তার মুখ দিয়ে আগুন বার করতে লাগলো। কুবলাস্য যোগ বলে তার শরীরে জমে থাকা জল দিয়ে নিভিয়ে ফেললেন সেই আগুন। তারপর তার দিকে ছুঁড়ে মারলেন ব্রহ্মাস্ত্র। বাস, সেই ভয়ঙ্কর দানব পুড়ে ছাই হয়ে গেল।
এই যে ভয়ঙ্কর লড়াই, এর শেষে কুবলাস্যের নাম হল ধুন্ধুমার। ধুন্ধুকে যিনি মেরে ফেলেছিলেন। আর আমরা যে কথায় কথায় বলি ধুন্ধুমার কাণ্ড, সেটা এই যুদ্ধের অনুষঙ্গে। শেষ হল আজকের পুরাণ চিরন্তন। এরপর আমরা চলে যাব প্রণমী তোমারে, স্বামী বিবেকানন্দের কথায় 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এলাম প্রণমী তোমারে, এই পর্যায়ে শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। বেশ অনেকদিন ধরে আমরা সিস্টার ক্রিস্টিনের কথা শুনলাম। স্বামী বিবেকানন্দকে তিনি খুব কাছ থেকে দেখেছিলেন। 1000 আইল্যান্ডে স্বামীজি যখন তার কিছু শিষ্য শিষ্যাকে নিয়ে খানিকটা কি বলবো, একটা কমিউনের মতন করে দিন কাটাচ্ছিলেন, যেটাকে অনেকেই মনে করেন তার জীবনের একটা অন্যতম শ্রেষ্ঠ সময়, সেখানে ছিলেন এই সিস্টার ক্রিস্টিন। তিনি এই যে 1000 আইল্যান্ড নিয়ে তার যে সমস্ত অভিজ্ঞতার কথা বলেছেন, স্বামীজির যেসব কথা বাণী, সেগুলো সব দেববাণী বইয়ের মধ্যে আছে। না, আমরা দেববাণীকে অনুসরণ করতে চাইনি, কারণ আমার মনে হয়েছিল শুধু কথাগুলোই যে গুরুত্বপূর্ণ তাই নয়, স্বামীজির আচার আচরণটাও সমান গুরুত্বপূর্ণ। সত্যি কথা বলতে কি, ক্রিস্টিনের সব কথা যে বলা হলো এমনটা বলতে পারবো না, কিন্তু তার অভিজ্ঞতার অনেকটাই শোনাতে পারলাম আপনাদের। এবারে আরেকজনের স্মৃতি কথা থেকে একটু নিজের মতো করে শোনাই। ভদ্রমহিলার নাম জোসেফিন ম্যাকলাউড। জোসেফিন ম্যাকলাউডের স্মৃতি কথা শুরু করব গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। এই পর্যায়ে 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। এই স্মৃতিকথায় অনেকগুলো খুব সুন্দর কথা বলেছেন জোসেফিন, মনে রাখার মতো সব কথা। তার মধ্যে প্রথম যে কথাটি মনে পড়ে যায় সেটা বলেছেন স্বামীজির বক্তৃতা শোনার সূত্রে প্রথমবার যখন তিনি শুনলেন। কথাটা এমনিতে শুনতে খুব সামান্য, কিন্তু বড় সুন্দর কথা। কথাটুকু বললেই হবে না, একটু সবিস্তারে বলতে হবে। জোসেফিন কিন্তু বেশ খানিকটা ধর্মচর্চার মধ্যেই ছিলেন, বিশেষ করে গীতা পড়ে নিয়েছেন তিনি। এর মধ্যে ধ্যান বা যোগ সম্পর্কে যেমনই হোক একটা ধারণা তৈরি হয়ে গেছে। তারিখটা বলে দিয়েছেন তিনি 1895 খ্রিস্টাব্দের 29শে জানুয়ারি। বোনের সঙ্গে একজনের বাড়িতে তিনি গেলেন আমন্ত্রিত হয়ে। কি একজন বক্তৃতা দেবেন, একেবারেই ঘরোয়া একটা আসরে, সেই সব বক্তৃতা বলুন, আলোচনা বলুন, সেই সমস্ত শুনবার জন্য। এই সব মিলিয়ে 15-20 জন মানুষের একটা জমায়েত, বেশিরভাগই মহিলা, জনা দুয়েক ভদ্রলোক, সব চেয়ার ভর্তি। তারা দুজনে মিলে সামনে মাটিতে গিয়ে বসলেন। বক্তৃতা শুরু হলো এবং শুনতে শুনতে মিসেস ম্যাকলাউডের মনে হলো এই মানুষটি যা বলছেন তা সত্য। ওই যে বলছিলাম না, খুব দামি একটা কথা, সেটা হলো এই, স্বামীজি যা কিছু বলছেন সেই সবটাই সত্য বলে মনে হলো তার। আপনি বলতে পারেন এতে আশ্চর্য হবার কি আছে, স্বামীজি কি মিথ্যে কথা বলবেন? না, আমি তা বলছি না, বা হয়তো তিনিও তা বলছেন না। আমরা বলছি যে স্বামীজি যে কথাগুলো বলছেন সেগুলো উঠে আসছে গভীর সত্য অনুভব থেকে। এর মধ্যে কোথাও সাজিয়ে তোলা, বানিয়ে তোলা কোনো কিছু নেই। এটা ক্রিস্টিনও বলেছিলেন, খেয়াল করে দেখুন। স্বামীজি যা বোধ করেছেন, যা বিশ্বাস করেছেন, সহজ সরল ভাষায় সেই কথাগুলোই তিনি শ্রোতাদের সামনে ধরে দিচ্ছেন। এই যে সত্যের টান, এই টানে প্রতিদিন জোসেফিন স্বামীজির বক্তৃতা শুনতে যান। তা সেবারে স্বামীজি এখানে অনেকগুলো বক্তৃতা দিয়েছিলেন, প্রতি সপ্তাহে 3 দিন করে, গোটা শীতকালটা, সেই ছোট্ট বসবার ঘরে। অন্য শ্রোতার সংখ্যা এবং মুখ পাল্টে যেত কিনা আমি জানি না, কিন্তু এই দুই বোন কখনো অনুপস্থিত হতেন না। এমন একটা টান তৈরি হয়ে গিয়েছিল স্বামীজি সম্পর্কে। আর নিয়মিত গেলে যেটা হয়, ওই সামনের জায়গাটা তাদের সম্পত্তি হয়ে গেছিল প্রায়, আর কেউ ওখানে বসবার কথা ভাবতেন না। একদিন স্বামীজি জিজ্ঞেস করলেন,
আপনারা বুঝি দুই বোন? জোসেফিন বললেন, হ্যাঁ। আপনারা কি অনেক দূর থেকে আসেন? না না, সে আর এমন কি, এই 30 মাইলের মতো দূর থেকে। স্বামীজি সত্যিই খুব খুশি হলেন। অত দূর থেকে আসেন? বাহ, চমৎকার। এই আলাপের শুরু। এই আলাপ ক্রমশ বাড়বে, বুঝতেই পারছেন। সেই বাড়ার কথা আজকে নয়, আগামীকাল। আপাতত আমরা চলে যাব হে মহাজীবনে। হে মহাজীবনের প্রথম পর্বে, যেখানে তমাল মুখোপাধ্যায় তার পাঠানো লেখা অনুসারে হে মহাজীবনের নাম। তার আগে তো গান শুনতে হবে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তমাল মুখার্জির পাঠানো লেখা অনুসারে গতদিনের হে মহাজীবনের সেই বীরাঙ্গনাকে চিনতে পেরেছেন তো? 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। আমি সৌমিত্র বসু। না চিনতে পারাটা কিন্তু বেশ আশ্চর্যের হবে। মানে এখনো পর্যন্ত বীরাঙ্গনা এই শব্দটা উচ্চারণ করলে প্রথম মনের মধ্যে কিন্তু এর কথাটাই জেগে ওঠে আমাদের বেশিরভাগের মনের মধ্যে। সিপাহী বিদ্রোহের সময় ইংরেজের বিরুদ্ধে যারা লড়াই করেছিলেন তাদের মধ্যে অন্যতম এই বীরাঙ্গনার নাম মণিকর্ণিকা তাম্বে। কেউ অবাক হয়ে তাকিয়ে আছেন কেন রেডিওর দিকে? মণিকর্ণিকা তাম্বে এই নামটা শোনেননি না? না না, এর নাম যে আপনাদের চেনা লাগবে না অনেকের, সে আমি জানি। আমাদের কাছে তিনি মণিকর্ণিকা তাম্বে নন, আমাদের কাছে তিনি লক্ষ্মীবাই, ঝাঁসির রানী লক্ষ্মীবাই। তার জন্ম হয়েছিল 19 নভেম্বর 1828 খ্রিস্টাব্দে। তিনি প্রয়াত হন 17 জুন 1858 তমাল মুখোপাধ্যায়ের দেওয়া বয়ান অনুসারে। তাহলে এইবারে গান, গানের পর নতুন একজনের কথা। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে প্রথম চিঠি পড়ি। পুরাণ চিরন্তন পর্বে কদ্রুবিনতা গল্পটা মনে হলো যেন শেষ হয়েও হইল না শেষ। গরুড় অমৃত নিয়ে এলেন এবং অমৃত কুম্ভটি কুশের ওপর রাখলেন। কদ্রুর 100 সাপরূপী ছেলেরা স্নান সেরে শুদ্ধ হয়ে এসে দেখল অমৃত কুম্ভটি সেখানে নেই। অমৃতপানের আশায় কুশগুলিকেই তাদের জিভ দিয়ে চাটতে লাগলো। এর ফলে কি হলো, তারা অমৃত তো পেলই না, কারণ অমৃত কুম্ভ আগেই সরিয়ে নেওয়া হয়েছে। শঠে ষাট্টাং সমাচারেত, উপরন্তু কুশের ধারালো তীক্ষ্ণ অংশ বারবার চাটার ফলে সব সাপেদের জিভ চিরে যায়। কথিত আছে এরপর থেকেই নাকি সব সাপেদের জিভ চিরা দেখতে পাওয়া যায়। এর যথার্থতা বা সত্যতা জানতে আপনার শরণাপন্ন হলাম। আশা রাখি সময় মতো উত্তরদানে বাধিত করিবেন ও কৌতূহল নিবারণ করিবেন। বিনম্র শ্রদ্ধায় প্রতাপাদিত্য চক্রবর্তী। হ্যাঁ, এই গল্পটা আমিও ছোটবেলায় শুনেছি, কিন্তু আমি আপনাকে মনে করিয়ে দিই যে আমি যে গল্পটা বলছি সেটা স্কন্দ পুরাণ থেকে নেওয়া। স্কন্দ পুরাণে কিন্তু এই শেষের যে জীব চেরা যাওয়ার ব্যাপারটা সেইটা নেই। হ্যাঁ, মানে আমার কাছে যে বইটা আছে তাতে নেই। এগুলো আসলে যেটা হয় যে কিছু কিছু লোককাহিনীর মধ্যে জুড়ে যায়, তো সেই রকমের কোনো একটা কিছু জুড়ে গেছে আর কি। এর পরের চিঠি পড়ি। আপনার পাহাড়ের গল্প শুনতে শুনতে আমার মনে হলো 2010 জুনের 4 তারিখ হরিদ্বার পৌঁছলাম। 5ই জুন সেখানে থাকলাম। 8ই জুন 4 ধাম উদ্দেশ্যে বেরোলাম। 9 দিন সময় লেগেছিল। প্রথম গেলাম যমুনোত্রী, দেরাদুন, মুসৌরি হয়ে পাহাড়ি পথে এগিয়ে চললাম। রাত হয়ে গেল। বারকোট যাত্রা বিরতি। হোটেলের ছাদে গেলাম। মনে হয়েছিল কেউ যেন প্রদীপ জ্বেলে দিয়েছে। পরদিন যাত্রা শুরু ফুলচটি, সেখান থেকে হেঁটে 6 কিলোমিটার। খুব কষ্ট হল। আবহাওয়া অল্প খারাপ ছিল। যমুনোত্রী পৌঁছানোর পর আবার ফেরা। রাতে রামচটিতে আশ্রয় নিলাম। পরের দিন গঙ্গোত্রী উদ্দেশ্যে আবার যাত্রা। সারাদিন চলে রাতে উত্তরকাশী। পরের দিন ভয় মিশ্রিত ভালো লাগা, এক অপূর্ব অনুভূতি। গঙ্গোত্রী পৌঁছে পুজো দিয়ে ফেরার পথে হর্ষিল দেখলাম। আর একটা কথা না বললে হবে না, গোমুখ যেতে পারিনি, এবার গুপ্তকাশীতে। পরের দিন কেদারনাথ,
প্রথমে গৌরীকুণ্ড, সেখান থেকে ডুলিতে কেদারনাথ, সেই রাতে ভারত সেবাশ্রম সংঘে, পরের দিন নেমে এসে আবার যাত্রা শুরু উখিমঠ হয়ে চোপ্তা। কিন্তু একটি বড় ভুল করেছি, তুঙ্গনাথ যাইনি। আবার যাত্রা শুরু বদ্রীনাথ, এরপর মানা গ্রাম দেখে ফেরা। এই সুদীর্ঘ ভ্রমণ পথে সঙ্গমস্থল এক একটি প্রয়াগ দেখা হলো। সোনপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ। মানুষ বিপত্তি কাটিয়ে পাহাড়ের কোলে ছুটে যায়, আবার বেরোবার আশা নিয়ে ফিরে এলাম। বেড়াবার হবে নিশ্চয়ই। আপনি আমার নমস্কার নেবেন। ইতি রত্না আচার্য। ধন্যবাদ রত্না দেবী। দুটো কারণে ধন্যবাদ। একটা হচ্ছে আমার বেড়ানোর গল্প আপনার বেড়ানোর স্মৃতিকে উস্কে দিয়েছে, এর জন্য আমার নিজের খুব ভালো লাগছে। আর 2 নম্বর, আপনি খুব ছোট্ট করে এই বেড়ানোর একটা ছক আমাদের সামনে করে দিলেন। যারা বেড়াতে যাবেন তাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। ব্যাস, চিঠিপত্র শেষ। এইবার বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু এলাম গানের পর। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আপনাদের সৌমিত্র বসু। এখন শুরু করছি বাইরে দূরে। গতকাল একটা দারুণ অভিযানে গিয়েছিলাম কেদার তালে। কেদার গঙ্গার উৎস সেই তালাও বা সরোবর, যেখানে নাকি স্বয়ং মহাদেব স্নান করতে আসেন। তা আজকে দেরি না করে আমরা বেরিয়ে পড়ব গোমুখের উদ্দেশ্যে। গোমুখ গঙ্গোত্রী থেকে 18 কিলোমিটার দূরে। এটা আমাদের মুখে গোমুখ, কিন্তু আপনি দেখবেন হিন্দিভাষী মানুষজন কিন্তু উচ্চারণ করেন গৌমুখ, গৌমুখ। গো মানে কিন্তু কেবলমাত্র গাভী নয়। যদি খেলার ছলেও কোনো ভালো অভিধান খোলেন তাহলে দেখতে পাবেন গো মানে যে কত কিছু হয় তার কোনো সীমা সংখ্যা নেই। গো মানে সূর্য হয়, চন্দ্র হয়, ইন্দ্রিয় হয়, দিক হয়, ইত্যাদি 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 ইত্যাদি। এক কথায় এই শব্দটার সঙ্গে যা কিছু বড়, যা কিছু আমাদের ধরা ছোঁয়ার বাইরে বিশাল মহান, তার কোথাও একটা সম্পর্ক আছে। না, কথাটা হঠাৎ করে বিদ্যে জাহির করবার জন্য বলিনি। কথাটা বলার পেছনে একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা নিয়ে ফিরে আসবো গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে বাইরে দূরে। হ্যাঁ, এই যে গোমুখ, এই নামটা, গো শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে, তার অনেকগুলো কারণ আছে। কথাটা বললাম এই গো শব্দের এতগুলো মানে, তার কারণ এই গোমুখ নামটা, এটা কেবলমাত্র এইখান দিয়ে গঙ্গা প্রকাশ্য হচ্ছেন এবং তার আকৃতিটা খানিকটা যেন গরুর মুখের মতো, সেই কারণে নয়। হিন্দু ধর্মকে যিনি মানেন তার কাছে এই যে নদীর উৎস, এটি প্রায় সূর্যচন্দ্রের মতো বিশাল কোনো কিছুর মতোই। মানে গঙ্গা তার কাছে এমন এক পবিত্র জলধারা, যা ভেবে দেখুন স্বর্গ আর পৃথিবীকে একসঙ্গে বেঁধে রেখেছে। না, আমি জানি এটা খুব বাস্তব কথা হলো না, কিন্তু বিজ্ঞানের বা তথ্যের বাস্তবটাই কি বাস্তব? বিশ্বাসের বাস্তবটা বাস্তব নয়, তাই বা কি বলল? জানি। ফিরে আসি গোমুখের কথায়। এই গোমুখ নামটা কেন হলো তার পেছনে একটা গল্প আছে। আর 5টা গল্পের মতো এই গল্পের সত্যাসত্যও কিন্তু আপনাদের সৌমিত্র বসু জানে না। এক রাখাল নাকি হারানো ভেড়ার খোঁজে চলে গিয়েছিল এইখানে। সেখানে সে দেখে গরুর মুখের মতো একটা উৎস থেকে বেরিয়ে আসছে গঙ্গার জলধারা। সেই থেকে এর নাম গোমুখ। বহু সাধু তপস্বী এইখানে আসেন সাধনা করবার জন্য। তো এই নিয়ে কতগুলো তথ্য দিয়ে রাখি আপনাদের, তারপরে রওনা হওয়া যাবে। এই যে গোমুখ, যেখান থেকে ভাগীরথী বেরিয়ে আসছেন, সেটি গঙ্গোত্রী হিমবাহের অন্তর্গত। উচ্চতা 13,200 ফুট, মিটারের হিসেবে 4023 মিটার। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2013 সালে উত্তরাখণ্ডে খুব বড় রকমের একটা বিপর্যয় হয়েছিল। পাহাড় ভেঙে পড়েছিল, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই ক্ষয়ক্ষতি একেবারে হিন্দুদের যে পবিত্র গোমুখ, সেইটা পর্যন্ত প্রসারিত হয়েছিল। তার উৎস ওই গঙ্গোত্রী হিমবাহতেও খুব বড় রকমের ক্ষতি হয়েছিল। ফলে এখন নাকি আর গোমুখের সেই চেহারা নেই। যদি ভাবি, সেই বিপর্যয়ের জন্য তো অনেকটাই দায়ী মানুষের লোভ। পাহাড়ের বুকে বড় বড় সব দালান তৈরি করা, নির্বিচারে গাছ কাটা, নদীতে বাঁধ দেওয়া,
দেখেছেন তো, মানুষের লোভ দেবস্থানকেও ছাড়ে না। দেখ, আর একটা কাজের কথা বলি। গোমুখ যেতে গেলে কিন্তু আপনাকে অনুমতি বা পারমিট নিতে হবে। পারমিট নিতে গেলে যেতে হবে গঙ্গোত্রী বা উত্তর কাশীর ফরেস্ট অফিসে। সেখান থেকে পারমিট দেওয়া হয়। দিনে 150 জনকে পারমিট দেওয়া হয় এবং সেখানে কোনো বাছাই টাছাই নেই। আগে গেলে আগে পাবেন, এই হলো পারমিট পাওয়ার ব্যবস্থা। দূরত্বটা খুব বেশি নয় গোমুখের, আগেই বলেছি, কিন্তু বুঝতেই পারছেন পাহাড়ি রাস্তা, কোথাও কোথাও তো বেশ দুর্গম, আর একেবারে শেষের দিকটা খাড়া চড়াই, দম বেরিয়ে যায়। মোটামুটি 8 ঘন্টার মতো লাগবে পৌঁছতে। পালার কথা নয়, যাত্রা শুরু করবার সময় আজকে তো আর হবে না, শুধু শাঁখ বাজিয়ে সূচনাটুকু করে রাখলাম। কালকে দেখা হবে গোমুখের পথে। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় SG, আর আমাদের যে ফেসবুক, যেখানে প্রত্যেক দিন রাত্রি 9:30টার সময় আপনাদের সৌমিত্র বসু উপস্থিত থাকে সশরীরে আপনাদের সঙ্গে আড্ডা মারার জন্য। তার নাম হচ্ছে শরণাগত সৌমিত্র, SHRANAGATA, শরণাগত, SOUMITRA সৌমিত্র। তাহলে ভালো থাকবেন। আশা করি যে বৃষ্টি হলো কালকে তার ফলে, এবং আরো তো বৃষ্টি হবে খবর পাওয়া যাচ্ছে,